সিলেটের জন্য আজকে একটা শোকের দিন। মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসীরা যে বসবাস করেন তাদের জন্যে, তাদের যে জীবন কিভাবে এই মুহূর্তে কাটছে সেই দুঃস্বপ্নের একটি উদাহরণ আজকে এই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে এই যে যুদ্ধ চলাকালে নিহত হয়েছেন সিলেটের সালেহ আহমেদ। সেই সালেহ আহমেদের মরদেহ এই কিছুক্ষণ আগে বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছেছে এবং বিমান বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং সকাল থেকেই আসলে উপস্থিত ছিলেন সিলেটের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান জনাব আরিফুল হক চৌধুরী, শ্রম কর্মসংস্থান বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি পুরো বিষয়টি তদারকি করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বড়লেখায় তিনি যাবেন মরদেহ নিয়ে তার পরিবারের কাছে, যদিও তার সাথে সিনিয়র সচিব আছেন, সিলেটের বিভাগীয় কমিশনার আছেন এবং গত 1 মার্চ যতটুকু আমরা জানতে পেরেছি আজমান শহরে সংযুক্ত আরব আমিরাতের একজন পানি সরবরাহ কাজ করতেন এবং এই সালেহ আহমদের সেইখানে আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তী পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। আমরা দেখতে পাচ্ছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ আহমদ উপস্থিত আছেন এবং তার ভাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সালেহ আহমদের ভাইকে সান্ত্বনা দিচ্ছেন, কান্নায় ভেঙে পড়েছেন তার ভাই, সান্ত্বনা দিচ্ছেন আরিফুল হক চৌধুরী। একজন প্রবাসী পরিবারের জন্য কতটুকু কষ্টের সেটি আসলে এইরকম একটি অনাকাঙ্ক্ষিত, চরম অনাকাঙ্ক্ষিত, আসলে এইরকম একটা অপ্রত্যাশিত একটা ঘটনা। যুদ্ধ হবে, সেই যুদ্ধে বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা মৃত্যুবরণ করবেন। এটি পরিবারের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, সিলেটের মানুষের কাছে একটি চরম অপ্রত্যাশিত একটি ঘটনা এবং সেই দিনটি আমরা আজকে দেখছি। যাই হোক, আমি একটু সিলেটি মাতি। সিলেটের জেলা প্রশাসক সরোয়ার আলম আছেন, আমরা দেখতে পাচ্ছি সিলেটের বিভাগীয় কমিশনার রেজাউল নবী খান। আমরা আসলে কিছু হওয়ার নাই। এই যে কালকে রিয়াদও আমরা দেখছি, সৌদি আরবের রিয়াদও কিন্তু বাংলাদেশি নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছেন। এই যুদ্ধের কারণে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, যারা মধ্যপ্রাচ্যের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন, তারা যে এই মর্মান্তিক মৃত্যু আসলে মানিয়ে নেওয়া যান না। এবং
এখন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাইন প্রেস ব্রিফিং করবা। আমরা ব্রিফিং করে যাই মুগি একটু দেখি আরে ভাই ওটা দিলে বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার কই ভাই এখনো খান্দিরা আসলে যার যায় তাই নু বুঝে না আসলে কি কষ্ট। বিসমিল্লাহ, আমি আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাই প্রেস ব্রিফিং করবা। আমরা দেখলাম যে সিলেট নাইখালি সিলেটের পাশাপাশি যে জাতীয় যেসব গণমাধ্যম আছেন এইসব গণমাধ্যমের প্রতিনিধিরাও আজকে সম্পৃক্ত হয়েছেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখার বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম এবং প্রথম থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত যে মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে উপস্থিত ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের ডিজি ব্যারিস্টার সরওয়ার আলম এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে থাকার জন্য, সে রিসিভ করেছে। আমাদের সিনিয়র সামা প্রতিমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছেন। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এজন্য আমাদের একটা হটলাইন আছে, আমাদের 3টা মন্ত্রণালয়ের আমাদের ক্রাইসিস টিম করা হয়েছে এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা সবাই একযোগে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সব কিছুই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন। আমাদের শোনেন, এখানে বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনালি যোগ দিচ্ছে। তাদের
ও দেশের প্রসেস অনুযায়ী যেটা আছে এটা হলো তাদের দেশের। আমাদের তরফ থেকে আমরা এখনও আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আমাদের সাধ্যমতো আমরা তাদের সেই ব্যবস্থা নেওয়া হবে। বাট এই মুহূর্তে আমাদের কাছে তো মেইন কারণ হলো যে যারা এনজিওড হচ্ছে, যারা মৃত্যুবরণ করে তাদেরকে তাদের স্বজনদের কাছে নিয়ে আসা। আমাদের প্রবাসে যারা বিভিন্নভাবে এখনও যারা যুদ্ধের কারণে অনেকে ঘর থেকে বেরোতে পারতেছে না, অনেকে আমাদের কনসুলেট যেখানে বাইরে তার বাড়ির সামনেও আপনার ড্রোন হামলা হচ্ছে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন আউটসোর্সিংয়ের মাধ্যমেও আমরা খবরাখবর রাখতেছি। আমাদের বিভিন্ন সোর্স প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের কাছে মেসেজটা ক্লিয়ার হয়ে আসছে, যার জন্য আমরা এবার আপনারা দেখেন কোনোবারই এত ক্লিয়ার করে আমরা আমাদের কাছে ডিটেলস আছে। আপনারা চাইলে আমাদের মন্ত্রণালয় থেকে ইনফরমেশন থেকে আমরা দিতে পারবো, কার পাসপোর্ট নাম্বার কত, তার বাড়ি এলোকেশন করা, তার সব কিছু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এখন তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাব, তাদের পরিবারের হাতে এটা দিয়ে তাদের কাজের সমাধি করে আমরা ফিরে যাব। আমরা দোয়া করবেন দেশের জন্য সবাই। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বর্তমান এই সংকটময় মুহূর্তে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যার অবস্থান থেকে আমরা যেন সবাইকে সহযোগিতা করি। হ্যাঁ, চারজনের পরিচয় মানে দুইজন হচ্ছেন, একজন হচ্ছেন কিশোরগঞ্জের, আর আরেকজন হচ্ছে টাঙ্গাইলের, আর আরেকজন হচ্ছেন চট্টগ্রামের সন্দ্বীপের। বর্তমানে যারা আছেন তাদের প্রক্রিয়া চলছে। এখানে বিদেশে তো তারা আর পোস্টমর্টম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের মিনিস্ট্রিকে দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ, বাহরাইনের জোটা বন্ধ। হ্যাঁ, দুইজন সৌদি আরবে, একজন বাহরাইনে, আর উনি তো আসতেন দুবাই থেকে। একজন দুবাই, দুইজন বাহরাইন সৌদি আরবে, আর একজন বাহরাইনে। আমরা এটা তো আপনারাই দেখবেন, সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখব। আমরা সেটা আপনার ফোর্সি করে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দেশ যেভাবে তাদের নাগরিকদের সেফটি দিবে, যদি তাদেরকে আনতে হয় কোনো ব্যবস্থা করতে হয় সেটাও আমরা করব। আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন, আমাদের ত্রিপক্ষীয় আমাদের একটা ফোকাল পয়েন্ট আছে। আমরা সেই মতো করে প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি কোনখানের কী পরিস্থিতি হচ্ছে। যেখান থেকে যেভাবে লোক আনতে হয়, যদি বিমান চার্টার করতে হয় তাও আমরা সেভাবে লোক আনার ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের আগে হচ্ছে জীবনের বিষয়, তারপরে হচ্ছে খরচের বিষয়। সুতরাং এই ব্যাপারে আর আপনি যেটা প্রশ্ন করলেন মন্ত্রী মহোদয়কে কম্পেনসেশনের, যে তারা কি ক্ষতিপূরণ পাবে, যুদ্ধ পরিস্থিতিতে সেই ধরনের কম্পেনসেশনের বিষয়টা এখন আনা খুব বেশি সঙ্গতভাবে সুবিধাজনক না। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তৎক্ষণাৎই কিন্তু সেই ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন কদিন আগে আমি সিলেটে এসেছিলাম, সিলেটের জেলা প্রশাসক এবং কমিশনার ছিলেন, একজন 99 কোটি টাকা কম্পেনসেশন পেয়েছিল এই আপনার সিলেটের। তো সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কসুর নাই। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। যুদ্ধ পরিস্থিতির উপর তো আমাদের কোনো হাত নেই, সেটা আপনারা বুঝতে পারেন। তো আপনারাও মানুষকে সাহস দেন, আপনারা মানুষকে মনে বল দেন যে যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন আমরা সেটা মোকাবেলা করার জন্য, আমাদের লোকদের নিরাপদ করার জন্য আমরা যা যা করার দরকার আমাদের প্রশাসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো করা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকেন। এবং আমরা আপনাদের কাছে টাইম টু টাইম যখনই জানতে চাইবেন আমরা পরিষ্কার খবর সব জানিয়ে দিব। আগে তো একটা ডাক গুড় পরিস্থিতি ছিল, কিছু লুকানো, কিছু না বলা, এরকম না। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যা কিছু হয় আমরা পরিষ্কার মানুষকে জানিয়ে দিব, যাতে মানুষ একটা পরিষ্কার ধারণা পায় যে আসলে ওখানে কি ঘটছে। আরেকটা জিনিস হলো লেবাননের বিষয়টা। লেবাননের যে যুদ্ধ চলছে সেখানে আমরা আইএলওকে দায়িত্ব দিয়েছি, কারণ ওইখানে আমাদের অন্য কোনো সোর্স নাই। তো কাজে আইএলওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত নির্ভর করছি। লেবাননে কোনো দুর্ঘটনা ঘটে আইএলওর মাধ্যমে
আমরা যেন আমাদের নাগরিকদেরকে সেবা দিয়ে থাকি। আর যেখানে খাদ্যের অভাব আছে, হয়তো তারা এক জায়গা থেকে ওই যে শিয়া জায়গা থেকে সুন্নি জায়গায় চলে গেছে, সেখানে খাদ্যের অভাব, সেইটা আমরা ওদের কাছে খাদ্যের ব্যবস্থা প্রেরণের জন্য সেটা আইওএলকে আমরা দায়িত্ব দিয়েছি। খরচ বাংলাদেশ সরকার দিবে এবং সেই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সংঘাত চলাকালীন সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের অপসারিত প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সরকার থাকবে এবং এটা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিকভাবে বর্তমান সরকার আমাদের প্রবাসীদের পাশে আছে। এই ব্যাপারটা যাতে আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচার হয়, আমাদের বাংলাদেশি মানুষ যারা প্রবাসী আছে তাদের মনোবল যাতে না হারায়, আপনাদের মাধ্যমে আমরা সেটা প্রচার আর আরেকটা বিষয় হলো যে আপনি দেখবেন অনেক প্রবাসীরা ওনাদের বিমান শিডিউল ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের একটা হটলাইন, আমাদের কল সেন্টার আছে, প্রবাসী কল সেন্টার 16135। ওখানে কল করলে তাদের ডিটেলস আমরা নিচ্ছি এবং নিয়ে তাদেরকে যখনই তাদের ফ্লাইট চালু হবে তখনই তাদেরকে ওই কল সেন্টার থেকে যত করে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনি আসেন, আপনার টিকিটটা এইভাবে হচ্ছে। এটা বুঝতে পারছেন তো এটা কিসের কথা? অর্থাৎ যাদের বিমানে যাওয়ার কথা ছিল, বিমানগুলো বাতিল হয়ে গেছে, ওই সমস্ত টিকিটের কথা। আর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আমাদের মাধ্যমে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমরা ওই দেশকে অনুরোধ করবো, সেই কথাটা বলা হচ্ছে। এই বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা এটা দৈনন্দিন করে থাকি। আমরা যে যিনি নিহত হয়েছে তার পরিবারের সদস্যদের অনুভূতিটা আপনারা শোনা উচিত। আমার নাম কামাল আহমদ। নিহত যিনি হয়েছেন ইনি আমার মামাতো ভাই, আমার ছোট্টবেলার বন্ধু। আমরা একসাথে খেলাধুলা করতাম। তিনি খুব সহজ সরল ও সাদা মনের মানুষ আসলা, খুব ভালো একজন মানুষ আসলা। তাই 27 বছর ধরিয়া এই দুবাইতে কর্মরত আসলা। বাংলাদেশের একজন, আমি মনে করি একজন শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা ছিল। তাই আমি মনে করি আর যদি আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে তাদের শহীদ ঘোষণা করেন মনে হয় কমইব। তো আমার অনুরোধ থাকবো আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাইরে যে সম্মান ঢাকা থেকে আমরা রাষ্ট্র সর্বোচ্চ সম্মান যে যত ধরনের সুবিধা আমরা প্রয়োজন, আমার প্রতিমন্ত্রী সাহেব নুরুল হক নূর সাহেব ছিলেন এখানে, শ্যামা ও আবেদ মন্ত্রী সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে রিসিভ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। মানে আমাদেরকে আমরা সব সুবিধা পেয়েছি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জনাব তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা আমাদের প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যায়ক্রমে তারা আসবেন, এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এই আশা রাখি। উপস্থিত সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা যেটা, আমার মাননীয় মন্ত্রী সাহেব আমাদের সাথে প্রতিনিয়ত গত রাত্রে 10টা থেকে কল আমাদের সাথে যোগাযোগ করছেন, তোমরা কোথায় আছো, কীভাবে যাচ্ছ, তোমাদের যাওয়ার কি সুব্যবস্থা হয়েছে কিনা, এবার সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমরা এটা তো আসলে আমাদের দল এইমাত্র ক্ষমতায় আসছে এবং আমাদের নেতা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আমাদের এই প্রবাসীদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছেন। আর আমরা আশা করি আমরা যে ভুক্তভোগী পরিবার আমরা সর্বোচ্চটুকু পেয়েছি। আপনারা এই আপনাদের মিডিয়ার মাধ্যমে ভাইদেরকে আপনারা এটা প্রচার করবেন, যেহেতু আমাদের ধন্যবাদ। আমরা শুনছিলাম নিহত সালেহ আহমদের একজন পরিবারের সদস্যের বক্তব্য। তাহলে না বাড়ি দিয়ে হয় আমি লাস্ট হয়ে দিলাম। আমরা একটু আমরা আসলে আসলে গাড়ি দিয়ে এলাম, চাওয়া পাওয়ার আসলে কিছু নেই আমাদের পরিবারের পক্ষ থেকে। আমরা রাষ্ট্রকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যে সহযোগিতা করেছেন সিলেট থেকে, এখান থেকে আমাদের ভিআইপি সুযোগ সুবিধা দিয়ে আমাদের সর্বোচ্চ সম্মান দিয়ে এই পর্যন্ত এখন এখানে এনে পৌঁছেছেন। আমি আসলে আনন্দিত, আমি কখনো ভাবিনি পরিবর্তনের একটা ছোঁয়া আমাদের প্রধানমন্ত্রী শুরু করেছেন। এটা সব দিকে আমার মনে হয়, ওনার 3 ছেলে 1 মেয়ে। তো এই
বড় ছেলে এখানে আসছে আসছে আমাদের সাথে, আর একটা ছেলে অসুস্থ, তার প্রতি মাসে ওর 2 ব্যাগ রক্ত দিতে হয় শরীরে। এটা কি রোগের নাম? তেলিসেমিয়া নাকি রোগ? থ্যালাসেমিয়া। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাবো এই রোগটির চিকিৎসা নির্মূল বা একটা সহযোগিতা করার জন্য, চিকিৎসার জন্য যে একটা সরকারিভাবে একটা পদক্ষেপ নেওয়া যায়। এটা দীর্ঘদিন ধরে এই বাচ্চাটার চিকিৎসা। তার বড় ছেলেকেও তো দেশের বাইরে পাঠানোর সুযোগ আছে যদি থাকে। আপনি একটু এই ব্যাপারে একটু গুছিয়ে বলেন, মানে ওনার কোনটা? পারিবারিক কি অবস্থা? মানে পারিবারিক অবস্থা একমাত্রই তো উপার্জনকারী সে নিজেই। এখন বর্তমানে তার এই যে চলমান প্রক্রিয়া, যেটা এটা স্তব্ধ হয়ে গেল। এখন রাষ্ট্র আমাদের সাথে আছে, ওরা কি করবে, আমাদেরকে কতটুকু সহযোগিতা দেবে আমরা তো এখানে দাবি করতে পারি না। আল্লাহ নিয়ে গেছেন, যে কোনো প্রক্রিয়ায় আমাদের মৃত্যুবরণ হতেই হবে। সব মানুষ তো আমরা মরণশীল, তো এখানে তো জোর করে কিছু বলা যাবে না। যেহেতু রাষ্ট্র আমাদের পক্ষে আছে, আমাদের সাথে আছে, আশা করি আমরা যা কিছুই পাবো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবো। কি চান আপনার রাষ্ট্রের কাছে? রাষ্ট্রের কাছে সহায়তা বলতে এটাই যে এই পরিবারের ক্ষতিপূরণ তো ক্ষতি বিরাট হয়ে গেছে, এটা তো আর অপূরণীয়, পূরণ হওয়ার কোনো ইয়েই নেই। তো আপনাদের মাধ্যমে এটাই, এই পরিবার যাতে বাঁচতে পারে সচ্ছলভাবে, সে আশা করে একটা 27 বছরে তার নির্মাণাধীন একটি ঘর বানাতে চেয়েছিল, কিন্তু বানাইতে পারেনি, শুধু ফিলার লিন্টারটা উঠাইছে। উঠানোর পরেই আর ঘর বানানো হয় না, সেই ঘরে থাকতে পারে না, জায়গায় যেতে পারে নাই, তার মৃত্যুবরণ হয়ে গেছে। এইটাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা মরহুম সালেহ আহমদ, যিনি যদিও মূল বাড়ি বিয়ানীবাজার, কিন্তু তিনি বাড়ি গিয়ে করেছিলেন পুরাতন বাড়ি তার বিয়ানীবাজারে, কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি নতুন বাড়ি করেছিলেন বড়লেখায়। এবং সংযুক্ত আরব আমিরাতে এই যে মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধ, সেই যুদ্ধে জীবন দিতে হয়েছে। শুনছিলাম 27 বছর থেকে তিনি চেষ্টা করেছিলেন তার বাসায় একটা বাড়ি করার জন্য, কিন্তু পারেননি। পাশাপাশি যেসব তার একজন সন্তান, শুনলাম আত্মীয় বললেন যে তার সন্তান একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, রক্ত দিতে হয় বারবার। লাশ নিয়ে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী, শ্রম কর্মসংস্থান এবং বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং আমাদের সিলেটের কৃতি সন্তান, সাবেক মেয়র। তিনি সার্বক্ষণিক, যেটি প্রবাসী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সার্বক্ষণিক এই পরিবারটির সাথে যোগাযোগ রেখেছেন, এমনকি তিনি এই মুহূর্তে লাশও নিয়ে যাচ্ছেন সেই বড়লেখার তার পরিবারের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেসব মধ্যপ্রাচ্য প্রবাসী যারা আছেন তাদের কাছে যে তারা বার্তা দিয়েছেন, আপনারা নিজের দায়িত্বে নিরাপদে থাকবেন, পাশাপাশি যখন যে প্রয়োজন হবে দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিংবা ভিসা সংক্রান্ত জটিলতায় আছেন, তাদের জন্য হটলাইন নাম্বার চালু হয়েছে। সেই হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাটি জানাবেন। বাংলাদেশ সরকার সেটির সমস্যার সমাধানের চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি মনিউদ্দিন মঞ্জু সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।